ব্রাজিলের ম্যাচের নানা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার দুই সহকর্মী সাব্বির মিথুন এবং ফাহিম ইসলাম, দুজনকে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিলের জন্য। শুরুতে যদি একটু সাব্বিরের কাছ থেকে জানতে চাই, ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে সেই জায়গা থেকে অনেক পরিবর্তনের কথা এরই মধ্যে আমরা কোচের কাছ থেকে শুনেছি, এবং ফরমেশনটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে ব্রাজিলের এই ম্যাচে। এবং আমরা যেমনটা দেখলাম প্রেস কনফারেন্সে, শুধুমাত্র অ্যানচেলোত্তি নয়, গ্যাব্রিয়েল এসেছিলেন প্রেস কনফারেন্সে। গ্যাব্রিয়েলও ঠিক এমনটাই বলেছে যে আসলে তারা সেরা ফুটবলটা খেলতে চায়, ভক্তদের যে প্রত্যাশা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে হবে। এবং সম্ভাব্য যে একাদশটা আসলে মনে করা হচ্ছে সেটা যদি আমি দেখাতে পারতাম দর্শকদের, সেই সম্ভাব্য একাদশে একটা বড় পরিবর্তন আসবে, কোচ নিশ্চিতভাবেই বলেছে। এবং সেই 11টা আসলে এখানে দেখা যাচ্ছে, যেখানে ইগোর থিয়াগো যে আসলে খুব বেশি সমালোচিত হয়েছেন, নিঃসন্দেহে সে দলের প্রথম 11 থেকে বাদ যাবেন। এছাড়াও পাকেতার জায়গাটা নিয়ে একটা কনফিউশন হয়তো আছে, হয়তো আমার সহকর্মী ফাহিম ঠিকভাবে বলতে পারবেন, উনি প্রেস কনফারেন্সটা কভার করেছেন। পাকেতা কি একটু অনিশ্চিত কিনা? পাকেতা আসলে অনিশ্চিত, কারণ হচ্ছে যে সেই জায়গায় ক্যাসিমিরো কার্লো আনচেলত্তির খুব পছন্দের ফুটবলার। যদিও প্রথম ম্যাচে ক্যাসিমিরো খুব একটা ক্লিক করেনি। প্রথম ম্যাচে ক্যাসিমিরো যে ডিফেন্সিভ যে ক্রিয়েটিভ যে মিডফিল্ডটা দরকার ছিল সেটা ক্রিয়েট করতে পারেনি। আপনার রাফিনা কিংবা ভিনিসিয়াসের কাছ থেকে মিডফিল্ড থেকে যে ক্রিয়েটিভ পাসগুলো যাবে সেগুলো যে কাজটা সেটা করতে পারেনি। সেই ক্ষেত্রে কিন্তু পাকেতাকে নিচে নেমে এসে খেলতে হয়েছে। তো পাকেতা কিন্তু দুর্দান্ত খেলেছিল সেই ম্যাচে, তারপরেও কিন্তু তিনি আসলে জায়গা হারাতে যাচ্ছেন যতটুকু আসলে এই যে ক্যাসিমিরোকে কিন্তু আসলে আনচেলত্তি তার স্কোয়াডে। এছাড়াও ইবানেজ সম্ভবত সুযোগ হারাতে যাচ্ছেন। দানিলোকে যে আসলে সাব হয়ে এসে ভালো খেলেছেন তাকে দেখা যেতে পারে। আমার মনে হয় মোটামুটি অ্যাটলিস্ট 2 থেকে 3টা পরিবর্তন আমরা দেখবো 11-এ। ফাহিম, আপনার কাছ থেকে একটু জানি যে আসলে ব্রাজিল সমর্থন করেন, মানে একদিক থেকে আর্জেন্টিনা খুব ভালো খেলছে, অন্য দিক থেকে ব্রাজিল বাজে পারফর্ম করছে। ব্রাজিল নামের তুলনায় যদি বলি, বা এইরকম পারফরমেন্স নিঃসন্দেহে আপনি সমর্থক হয়েও মানে প্রত্যাশা করেন না যে ব্রাজিল এইরকম পারফরমেন্স করবে। তো মানে সেকেন্ড ম্যাচ দেখতে বসার আগে একটা চাপ নিয়ে সমর্থকরাও বসবে কিনা? চাপটা আসলে অবশ্যই থাকবে, কারণ ব্রাজিলের যে নামের পাশে যে ভারটা, সেই ভারটা কিন্তু ফুটবলাররা যখন ফেস করে, সমর্থকরা কিন্তু আসলে ফেস করে। কারণ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, হেক্সা মিশন শুনতে শুনতে অলমোস্ট 22টা বছর পার হয়ে গেছে, 24 বছরে চলে এসেছে। সেখানে আসলে যে চাপটা নিয়ে খেলবে, তো ব্রাজিলের ফুটবলাররা বলছিলেন যে আমি আসলে ম্যাচ প্রিভিউটা বানিয়েছিলাম, সেখানে আসলে গ্যাব্রিয়েল বলেছেন তাদের যে চাপটা থাকবে সেই চাপটা কিন্তু তারা আসলে নেবে না, এবং যত বেশি সম্ভব ব্রাজিলের ফুটবলাররা চেষ্টা করবে। কারণ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে হয় তাহলে হাইতির বিপক্ষে আপনাকে যত বেশি সম্ভব গোল ব্যবধানটা বাড়িয়ে নিতে হবে, কারণ আপনার পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে, তারা কিন্তু অপেক্ষাকৃত হাইতির থেকে বেশি শক্তিশালী। একটা স্টেট দেখছিলাম যে আসলে ব্রাজিল প্রথম 2টা আসর, অর্থাৎ বিশ্বকাপের প্রথম 2 আসরের পরে প্রথম 2 আসরের প্রথম 2টা ম্যাচেই তারা হেরেছিল। তারপরে এখন পর্যন্ত তাদের প্রায় 79 বছর পর্যন্ত কিন্তু ফার্স্ট ম্যাচে হারেনি, ড্র করেছে অথবা জিতেছে। 2018 সালেও মনে হয় সেম একটা ঘটনা হয়েছিল, যে ফার্স্ট ম্যাচে তারা ড্র করে স্টার্ট করেছিল, যদিও খুব বেশি এগুতে পারেনি। এবার অনেক বেশি প্রত্যাশা, নেইমারকে ইনক্লুশন করা হয়েছে। এখন পর্যন্ত নেইমার কিন্তু 11-এ থাকছে না। সো কার্লো আনচেলত্তি আসলে নেইমারকে হয়তোবা জেনে বুঝেই নিয়েছেন, তাকে এইরকম একটা সিচুয়েশন ফেস করেই হচ্ছে তাকে বিশ্বকাপ খেলতে হবে। তিনি কি আসলে তাকে একটা শো পিস হিসেবে রেখেছেন, যে আলোচনাটা থাকুক নেইমার কেন্দ্রিক, বা তার পরিকল্পনাটা মাঠে অন্যরা মানে বাস্তবায়ন করবেন? আমার মনে হয় না তেমনটা। আমার মনে হয় যে গ্রুপ পর্বে আপনার যে সহজ ম্যাচগুলো রয়েছে, আনচেলত্তি চাবে তার দলের ফরমেশনটা ঠিক করার জন্য, তার যাচাই বাছাই করার জন্য সে নেইমারকে আসলে খেলাতে চাচ্ছেন না। এবং যতটুকু আমরা দেখলাম বিভিন্ন গণমাধ্যমে, ব্রাজিলিয়ান গণমাধ্যমে, সেখানে কিন্তু দাবি করা হচ্ছে নেইমার ফিট, অর্থাৎ নেইমার ইনজুরি নেই, তবে নেইমারকে খেলাবে না, কারণ হাইতির বিপক্ষেও তার সামনে সুযোগ থাকবে যাচাই বাছাই করার। এবং আপনি জেনে হয়তো জানবেন যে হাইতির বিপক্ষে 3টা ম্যাচ খেলেছে ব্রাজিল এখন পর্যন্ত, 2টা ফ্রেন্ডলি, একটা কোপা আমেরিকাতে। 3টা ম্যাচে 17টা গোল করেছে, অর্থাৎ তাদের খুব পছন্দের একটা প্রতিপক্ষ বলা চলে। গোল ডিফারেন্সটা যে ম্যাটার করবে সেটা কিন্তু আসলে গ্রুপ পর্বে খুব একটা গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ড প্রথম ম্যাচে 3-0-তে জিতেছে, ব্রাজিলের সামনে সুযোগ থাকবে সেই ডিফারেন্সটা কমানোর। এইখানে আসলে আবার একটা 7-আপের আলোচনাও আসতে পারে। হাইতির বিপক্ষে সবশেষ দেখায় কিন্তু ব্রাজিল 7টা গোল দিয়েছিল। আসলে মানে নিজেরা খেয়ে অভ্যস্ত, আবার
দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ছোট দল পেলে দিতেও পারে নাকি? না, হাইতি কিন্তু ছোট, আপনি বিশ্বকাপে কাউকে অনেক ছোট দল কঠিন বলতে পারবেন প্রতিপক্ষ না। না হাইতি? না, যেমনটা আর কি যে স্পেন 6টা গোল দিল আর্জেন্টিনাকে, এরকম তো ছোট দল স্পেন নানান তো সময় আসলে বিশ্বকাপে কিন্তু যারা খেলবে বা যারা স্পেন আসে, নামটা শুনলে একটা মানে ক্লাস মনে হয়, তাই না? অবশ্যই জার্মানি সুন্দর একটা প্লাস পয়েন্ট মনে হয়। ব্রাজিলের হাইতি কিন্তু অনেক বেশি কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে। ফাইম বলছিল মনে হয় কিছু। না না না, আসলে হাইতি কঠিন প্রতিপক্ষ না, কিন্তু হাইতির যে ডিফেন্সিভ ওয়ার্ক, তারা কিন্তু ডিফেন্সিভলি খুবই ভালো একটা টিম। সেক্ষেত্রে আসলে ব্রাজিল যাতে আসলে শুরু থেকে যখন গোলের খোঁজে যাবে, তখন তাদের যে ডিফেন্সিভ ওয়ার্কটা সেটা ভুলে যদি গোল খেয়ে যায়, সেখানে কিন্তু আসলে ব্যাক ফায়ার হয়ে যাবে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে ব্রাজিলকে খুব বেশি কনসার্ন থাকতে হবে তাদের ডিফেন্স নিয়ে এবং মিড নিয়ে, এই দুইটা নিয়ে। এবং আক্রমণ ভাগটা আসলে ব্রাজিলকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে, কারণ 2006 বিশ্বকাপের পর যখন ফ্রান্সের সঙ্গে সেমিফাইনাল খেলেছিল, এরপর এই প্রথম মরক্কোর ম্যাচে তারা সবচেয়ে বেশি কম আক্রমণ করেছে প্রতিপক্ষের চেয়ে কম আক্রমণ করেছে এই মরক্কোর ম্যাচে। সেখানে আসলে কনসার্নটা কিন্তু আসলে দুই উইংয়ে, রাফিনা কিন্তু তার যে জায়গাটা, যে ন্যাচারাল পজিশনটা তিনি বার্সেলোনাতে খেলেন, সেই পজিশনটা কিন্তু পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে ফরমেশনটা আসলে সাব্বির যেটা বলছিল, সেটা ফরমেশনটা কি বার্সেলোনায় খেলেন বলেই কি তাকে সেই না, পজিশনে আমরা দেওয়া আসলে হচ্ছে না? সোশ্যাল মিডিয়া অনেক ট্রোল দেখেছিলাম যে বার্সেলোনা রাফিনাকে অনেকে গুপ্ত বলছিলেন আসলে। তবে ফ্যাক্ট হচ্ছে শিমুল, যখন সে বার্সার রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন তখন কিন্তু সে এরকম অ্যাভারেজ ছিলেন, বাট ফ্লিক যখন তাকে লেফটে নিয়ে আসলেন তখন কিন্তু আসলে রাফিনার অন্য একটা রূপ আমরা দেখেছি সবশেষ 2 সিজনে। সেই রূপটা কিন্তু আসলে মরক্কোর বিপক্ষে দেখা যায়নি। এখন দেখা যাক আসলে কার্লো আনচেলত্তি কি তাকে কি রাইট উইংয়ে এনে কি ভিনিসিয়াসের নিচে খেলান, নাকি তাকে লেফট উইংয়ে এনে ভিনিসিয়াসের নিচে খেলান, নাকি রাইট উইংয়ে রাখেন, সেটা আসলে হাইতির ম্যাচে দেখা যাবে। কঠিন একটা মানে চাপ থাকবে, কারণ হচ্ছে আবার যদি আপনি গ্রুপ চ্যাম্পিয়নের হিসেবও করেন তাহলে কিন্তু একটা বড় ব্যবধানে জিততেও হবে। সেনেগালও কিন্তু মরক্কোর কথা যদি বলি, মরক্কো দুর্দান্ত পারফর্ম করছে। লাস্ট ম্যাচটা ব্রাজিলের সঙ্গেও কিন্তু হয়তো ভাগ্যের কারণে আরো বেশি জয়ও পেতে পারতো তারা। তারা যখন তাদের প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তখন তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি গোল পেয়ে গেলে এগিয়ে যাবে। সেই জায়গা থেকে ওই স্কোরিং এর বিষয়টাও নিশ্চয়ই মাথায় থাকবে। স্কোরিং বিষয়টা অবশ্যই মাথায় থাকবে, এবং যেমনটা আর কি ব্রাজিলের কাছে কিন্তু অপশন অনেক রয়েছে, যেমন এনরিককে নিয়ে অনেক আলোচনা করা হচ্ছে। এনরিককে আনচেলত্তি মোটেও সুযোগ দেয়নি। ওদের যে একটা প্ল্যাটফর্ম রয়েছে গ্লোবো একটা সমর্থকদের কাছ থেকে ভোট নিয়ে একটা 11 তৈরি করেছে। আমি যদি একটু দেখাতে পারতাম, সেই 11-এ কিন্তু এনরিককে রাখা হয়েছে শুধুমাত্র 11 দেখতে চাই। শুধু এনরিক নয়, সেখানে কিন্তু বেশ কিছু বড় পরিবর্তন রাখা হয়েছে, যেমন ক্যাসিমিরোকে ড্রপ করে ফ্যাবিনিও, যেহেতু তার ডিফেন্সিভ অ্যাবিলিটিটা ভালো। ফ্যাবিনো কিন্তু লাস্ট ম্যাচে যখন হাফ টাইমের পরে নামে তখন কিন্তু খুব ভালো দুর্দান্ত খেলেছে, কারণ কাসিমিরো কিন্তু সেই মরক্কোর প্রেসিংটা সামলাতে ব্যর্থ হয়েছেন। সম্ভবত কাসিমিরো এই ধরনের রোলে কখনো খেলেননি, একটা কারণ হতে পারে। তবে ফ্যানদের ভোটে কিন্তু এনরিককে টপে রেখে লুইস এনরিক, যে আসলে সাবস্টিটিউট হয়ে ভালো খেলেছিলেন, এনরিককে এখন পর্যন্ত নামায়নি। কার্লো আনচেলত্তি বলেছেন এনরিকের যে প্রতিভা রয়েছে, ব্রাজিল অনেক লম্বা সময় সার্ভিস পাবে, কিন্তু সেই এনরিকের চমকটাকে আমি একটু অ্যাড করতে চাই। আসলে এনরিক কিন্তু কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে কিন্তু খুব একটা সুযোগ পাননি, যার কারণে তিনি আসলে ক্লাব পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এবং লিওতে গিয়েছেন। সেখান থেকে আসলে খেলে কিন্তু সেখানে দারুণ খেলে কিন্তু আবার সুযোগ করে নিয়েছেন। এখন দেখার বিষয় আসলে কার্লো আনচেলত্তি আসলে এনরিককে হয়তো প্রথম 11-এ রাখবেন না, তবে সাবস্টিটিউট হিসেবে হয়তো এনরিককে সুযোগ হিসেবে হয়তো ব্যবহার করতে পারেন। এনরিকের পারফরম্যান্স আমরা ক্লাব লেভেলেও দেখেছি, যখনই সুযোগ পেয়েছি। আলোচনাটা আরো বাড়াবো, তবে আমরা একটু যুক্ত হতে চাই যুক্তরাষ্ট্রে আমাদের আরেক সহকর্মী এস এম ইকবাল, তিনি কভার করছেন। ইকবালের কাছ থেকে আসলে জানতে চাইবো সেখানকার অ্যাটমসফিয়ারটা কেমন দেখছেন। আর্জেন্টিনার ফ্যান বেজরা কিন্তু হচ্ছে বিশ্বের সেরা ফ্যান। সুতরাং আজকে ব্রাজিল যখন বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দলকে সাপোর্ট করার জন্য, আমরা যেটা বলে থাকি যে ফ্যানরা সবসময় একটা দলের জন্য 12th ম্যান হিসেবে কাজ করে, সেক্ষেত্রে ব্রাজিলের ফ্যানরাও কিন্তু আজকে একই কাজ করবে। তবে তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস রয়েছে, ঠিক একই সঙ্গে উৎকণ্ঠাও কিন্তু রয়েছে, কারণ ব্রাজিল মরক্কোর সঙ্গে যেভাবে শুরু করেছে, এই ম্যাচটা হাইতির সঙ্গে যদি ব্রাজিল বড় ব্যবধানে জয়লাভ না করে তাহলে নকআউট পর্বে গেলে ব্রাজিলের বেশ কিছু সমস্যা হয়ে যেতে পারে। সেটি কেমন বলে নিচ্ছি, ব্রাজিল যদি গ্রুপ সি থেকে তৃতীয় কোনোভাবে যদি 3 নম্বর পজিশন হয়ে যায়, সেই ক্ষেত্রে এবারে বিশ্বকাপের যে নিয়ম রয়েছে 8টা গ্রুপ থেকে টপ 8 টিম, 12 গ্রুপের মধ্য থেকে 8টা টিমের যে টপ 8 টিম গ্রুপের, তারা কিন্তু নকআউট পর্বে যাবে। ব্রাজিল তৃতীয় হয়ে যদি নকআউট পর্বে যায়, সেক্ষেত্রে নকআউট পর্বেই তাদের সামলাতে হতে পারে ফ্রান্স অথবা জার্মানিকে। সুতরাং এটা ব্রাজিলের জন্য এই মুহূর্তে ব্রাজিল যে ফুটবল খেলছে, এটা ব্রাজিলের জন্য
খুব শঙ্কার একটা কারণ হয়ে যায়। সুতরাং ব্রাজিলকে আজকে এই ম্যাচটা জিততেই হবে। তবে ব্রাজিলকে শুধু জিতলেই চলবে না, ব্রাজিলের অন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই গ্রুপের অপর দুই প্রতিপক্ষ মরক্কো এবং স্কটল্যান্ড। তারাও আজ মুখোমুখি হচ্ছে। তারা যদি পয়েন্ট আজ ভাগ করে তাহলে সেটা ব্রাজিলের জন্য অন্যতম একটি শঙ্কার কারণ হতে পারে। যদিও ব্রাজিলের আপাতত এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর চাইতে নিজেদের পারফরমেন্সে ফোকাস রাখা দরকার। আমরা যেমনটা দেখেছি গেল ম্যাচে নেইমার ডাগআউটে ছিলেন, এই ম্যাচে কিন্তু নেইমারকে ডাগআউটেও রাখা হচ্ছে না, অর্থাৎ নেইমারকে নিউ জার্সিতে রেখেই ব্রাজিল দল কিন্তু এই মুহূর্তে ফিলাডেলফিয়া চলে গিয়েছে। সেখানেই তারা হচ্ছে এই ম্যাচে হাইতির বিপক্ষে মুখোমুখি হবে। স্কোয়াডে কিছু পরিবর্তনের আভাস দিয়েছে, যেটি গতকালও জানিয়েছিলাম। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে আমরা যেমনটি জানি যে রক্ষণভাগে ইবানেজের আগে শুরু করেছিলেন, সেই ইবানেজের জায়গায় শুরু করছেন হচ্ছে অভিজ্ঞ দানিলো, এবং আক্রমণ ভাগে ম্যাথিউস কুনিয়া শুরু করার একটা সম্ভাবনা রয়েছে, জোরালো সম্ভাবনা রয়েছে। কারণ এর আগে যে ইগর থিয়াগোকে খেলিয়েছিলেন কার্লো আনচেলত্তি, সেই জায়গাটায় তিনি পরিবর্তন বা যে ভুল তিনি করেছিলেন সেই ভুল আর তিনি করতে চান না। মোটা দাগে বলা যেতে পারে ব্রাজিলের জন্য এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ব্রাজিলের শুধু মাস্ট উইন না, সেটা হচ্ছে যে পরবর্তী রাউন্ডের চিন্তা ভাবনা করে ব্রাজিলকে নিঃসন্দেহে এই ম্যাচে ভালো খেলতে হবে, এবং বিশ্বকাপে হচ্ছে আসলে এই দলটা কতটুকু যাবে সেটা এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে। তো মোটা দাগে বলা যেতে পারে তারপরেও ব্রাজিল ভক্তরা প্রত্যাশা রাখছেন নিশ্চয়ই ব্রাজিল তাদের স্বাভাবিক ছন্দ ফিরে পাবে, স্বাভাবিক ছন্দ নিয়ে বিশ্বকাপের এবারের প্রথম জয়টা তুলে নেবে। তো আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ। শকর বিএসএম ইকবাল যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। ইকবাল যেটা বলছিল যে পরবর্তী রাউন্ডগুলোতে যেতে হলে কঠিন একটা চ্যালেঞ্জ এই ম্যাচ, কিন্তু আসলে তিনি যে বললেন তৃতীয় হওয়ার কোনো সম্ভাবনা আছে সাব্বির? এই তৃতীয় দ্বিতীয় আমার মনে হয় না যে বড় দলগুলো আসলে এসব নিয়ে চিন্তা করে। প্রথম ম্যাচে অনেকেই পয়েন্ট হারিয়েছে, স্পেনকে অনেক ফেভারিট মনে করা হচ্ছিল। আমি যদি একটু পেছনে যাই, আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হারে তখন আসলে এই ধরনের অনেক হিসেব নিকেশ সামনে ছিল, বাট প্রতিটা ম্যাচ তখন আর্জেন্টিনার জন্য ফাইনাল ছিল। এখন কি আসলে ব্রাজিল এই হিসেব নিকেশ মিলাচ্ছে যে আসলে ড্র করে? অবশ্যই না, ব্রাজিল এই হিসাব নিকেশ না। ব্রাজিলটা আসলে ব্রাজিলের কার্লো আনচেলত্তির এখন যে হিসেবটা সেটা হচ্ছে যে একেবারে মানে স্কোয়াড দাঁড় করানো, যেটা আসলে তিনি প্রতিদিন স্টার্ট আপ করাতে পারবেন, যে স্কোয়াড দিয়ে তিনি আসলে ওয়ার্ল্ড কাপের অনেক দূর পর্যন্ত যেতে পারবেন, সেই চিন্তাটাই অবশ্যই এখন আমরা একটা খুব সমালোচনা করি ক্রিকেট নিয়ে যে মানে বিশ্বকাপ কিংবা বড় আসরগুলোতে পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিশ্বকাপ কি আসলে পরীক্ষা নিরীক্ষা করার জায়গা? মানে ফরমেশন নিয়ে অ্যাটলিস্ট ফরমেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা আসলে প্রত্যেকটা দলই করবে হয়তো, যেহেতু গ্রুপ রাউন্ডে 3টা ম্যাচ থাকে বড় দলগুলো সেখানে। আর আপনি যেমনটা জানেন আসলে ক্রিকেটটা আর ফুটবলটা অনেকটাই পার্থক্য। ফুটবলে এক একটা প্লেয়ার এক একটা ক্লাবে খেলছেন, সেখান থেকে এনে ওই ফরমেশনে সে আসলে কতটুকু খাপ খাওয়াতে পারবে এটা একটা বড় দেখার বিষয় থাকে। কোচদের কাছেও খুব একটা বড় সময় থাকে না যে আসলে তারা ফরমেশন ওয়াইজ সে হয়তো বেস্ট প্লেয়ারটা পিক করে, কিন্তু তারা আসলে ছন্দে মিলাতে পারবে কিনা সেইটা আসলে ফুটবলে সেই পরীক্ষা নিরীক্ষা হয়। ব্রাজিলের জন্য সেম পরীক্ষা নিরীক্ষা। আমার মনে হয় না তারা এখন দ্বিতীয় অথবা তৃতীয় হওয়ার সমীকরণটা চিন্তা করছে, তাদের সামনে একটাই সমীকরণ, তারা একটা বড় জয় আজকে নিতে চায়। মানে সাব্বির একটু আগে আলোচনায় বলছিল যে আসলে ব্রাজিলের কাছে সেই লাক্সারিটা আছে যে নেইমারকে না খেলে ফরমেশনটা দাঁড় করানোর, কিন্তু ফার্স্ট ম্যাচে যে পারফরমেন্স করেছে তাতে কি খুব বেশি মনে হয় যে মানে তারা যে লাক্সারির কথা আপনারা যেটা বলছেন আসলে কি মাঠের পারফরম্যান্স তো সেটা মনে হচ্ছে না? না, ব্রাজিলের যদি স্কোয়াডটার দিকে তাকান তাহলে স্কোয়াডটার দিকে দেখতে স্কোয়াডটার ডেপথ কিন্তু অনেক অনেক বেশি। সেখানে আসলে যে ফুটবলার রয়েছেন তারা কিন্তু ক্লাবে পারফরমেন্স করে এসেছেন এবং দুর্দান্ত ক্লাবে পারফরমেন্স করার কারণে আসলে ব্রাজিলের দলে জায়গা পান। আপনি আমি যদি ওয়াও পেড্রোর কথা বলি, যিনি চেলসিতে খেলেন, চেলসির সর্বোচ্চ গোল স্কোরার ছিল, কিন্তু তিনি আসলে ডাক পাননি স্কোয়াডে। সেখানে যদি আপনি চিন্তা করেন, সেখানে আসলে নেইমারকে ছাড়া যে ব্রাজিল আসলে খেলতে অভ্যস্ত হবে, আসলে যে এই যে 2-3টা ম্যাচ, সেই 3 ম্যাচ থেকে যদি নেইমারকে ছাড়া ব্রাজিল অভ্যস্ত হয়ে যায়, সেখানে আসলে ব্রাজিলের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে এই বিষয়টা। কিন্তু নেইমার আসলে দলে থাকলে অন্যরকম একটা বাড়তি পাওনা ব্রাজিল সমর্থকদের জন্য এবং ব্রাজিল কোচের জন্য। কারণ নেইমার আসলে যে পজিশনে খেলেন, অবশ্যই তাকে ডিফেন্ড করার জন্য বা তাকে ইয়ার জন্য 2-3 জন ডিফেন্ডার অবশ্যই ব্যস্ত থাকবেন। সেই কাজটা কিন্তু আসলে তখন যিনি করবেন, তখন ভিনিসিয়াস কিংবা রাফিনা তারা একটু ফ্রি হয়ে যাবেন, ফ্রিলি মুভ করতে পারবেন মাঠে। সেই কাজটা যদি নেইমার করে তখন হচ্ছে যায় কিন্তু আসলে ব্রাজিলের জন্য ম্যাচগুলো খুব সহজ হয়ে যাবে। আমরাও কিন্তু তেমনটাই দেখলাম যে পাকেতাকে যেভাবে আসলে এক্সপেকটেশনটা ছিল তার কাছে সে একটা ক্রিয়েটিভ রোল প্লে করবে, কিন্তু ডিফেন্সিভ অ্যাবিলিটির জন্য সে সেটা পারেনি। নেইমার হয়তো ওই কম্বিনেশনটা করতে পারবে মিডফিল্ডের সাথে, উইঙ্গার যারা ভিনিসিয়াস বা রাফিনিয়ার সাথে বল পাসের যে বিষয়টা, সেটা হয়তো স্পেস তৈরি হবে একটা ভালো। এক্স্যাক্টলি সে নামলে আনচেলত্তি কি আসলে কত মার্কস দিবেন? আনচেলত্তি প্রথম ম্যাচে আসলে যারা রিয়াল মাদ্রিদ সমর্থক তারা জানে আনচেলত্তি
নিজের ফরমেশন নিয়ে খুব একটা একটু একঘেয়েমিতা করে, তার যাকে ভালো লাগে তাকেই খেলায়। তবে অ্যানচেলত্তির একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে অ্যানচেলত্তি জানে বড় টুর্নামেন্টে কিভাবে সার্ভাইভ করতে হয়, কামব্যাক করতে হয় কিভাবে সেটা Exactly. তিনি জানেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোচ, সে আসলে বোঝে টুর্নামেন্টে কখন কোন সময় কিভাবে করতে হয়, কিভাবে খেলাতে হবে বা ফরমেশনটা কোন সময়ের মধ্যে আসলে ঠিক করা যায়, এই সব বিষয়গুলো তার আসলে অভিজ্ঞতা অনেক বেশি। অ্যানচেলত্তিকে মনে হয় এখনই জাজ করার খুব একটা সময় হয়নি। এখন তার যে সাবস্টিটিউশনগুলো বা আমরা রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় দেখেছিলাম, তার যে সুপার সাবগুলো তিনি নামাতেন সেগুলোই কিন্তু ক্লিক করতো। হয়তো মরক্কোর বিপক্ষে ক্লিক করেনি, সামনের ম্যাচগুলোতে করবে আমাদের এক্সপেকটেশন। সেটা আমরাও প্রত্যাশা করি, কারণ আমি নিজেও ব্রাজিলের জার্সি গায়ে আজকে মানে শোতে এসেছি। সেটা তো সমর্থন করি। গায়ে, কিন্তু ভেতরে ধারণ করতে হবে। না, আমরা চাই লাতিন ফুটবলের সৌন্দর্য তো অসাধারণ, সেটা সবসময়, এবং এই দুইটা টিম অ্যাটলিস্ট থাকুক বিশ্বকাপে। বাংলাদেশে বিশ্বকাপটা অন্তত আলোচনায় ব্রাজিল থাকবে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাক, তাদের যে 5টা ভারের গল্প শুনি সেটার সাথে যায়, আমরা সেটা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য।